কপিকল কপিকল কপিকল, শুধু কপিকলের ম্যাথেই এত প্রবলেম কেন? তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টের রিকোয়েস্ট আসে যে স্যার এই কপিকল টপিকটা বুঝি না, এই কপিকল টপিকটা বুঝি না, এই কপিকল টপিকটা বুঝি না। জাস্ট একটা প্রবলেম, শুধু কপিকলের ম্যাথে এত 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 প্রবলেম কেন? আজকের এই ক্লাসটা করবা, নেক্সট টাইমে যদি আরো শুনি যে তোমার এই টপিকে প্রবলেম, তাহলে কিন্তু এই যে এখানে কপিকলের সাথে যে দড়ি থাকে সেই দড়িতে তোমাকে ঝুলাবো। তো এই কপিকল টপিকটা বোঝার জন্য তোমাকে সর্বপ্রথম বুঝতে হবে যে টেনশন কি অথবা টেনশন ফোর্স কি। তো একটু দেখি আমরা। ধরো তোমাদের কাছে এরকম দড়ি আছে, এই যে দড়ি। তো দড়িটা তুমি যদি এরকম অবস্থায় রাখো, এরকম অবস্থায় রাখলে এর মধ্যে কোনো টেনশন ফোর্স বা টেনশন বল নাই। কিন্তু তুমি যখন এইটাকে আস্তে 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 দুই দিক থেকে, এই যে দুই দিক থেকে টানা শুরু করলা, করে এই যে এখন দেখো এর মধ্যে এখন কিন্তু টেনশন তৈরি হয়ে গেল। টেনশন জিনিসটা তাহলে আসলে কি? টেনশন হচ্ছে আমি যে এই দড়িটাতে বল প্রয়োগ করতেছি, দেখো আমি বল প্রয়োগ করতেছি এই দিকে এবং ওই দিকে, মানে এখানে ধরো এটাকে আটকায় রেখে আমি টানতেছি এই দিকে, এখানে আটকায় রেখে আমি দড়িটাকে টানতেছি এই দিকে। দড়ির মধ্যে যে কণাগুলো আছে, এটা তো এমনি এমনি তৈরি হয়নি, দড়ির মধ্যে কি কণা আছে না? তো এই কণাগুলো কি করবে? কণাগুলো একটা আরেকটাকে টেনে ধরে থাকতে চাচ্ছে। তার মানে আমি টানতেছি এই দিকে, কণাগুলো টানতেছে আমার এই অপোজিট দিকে, এই দিকে কণাগুলো টানতেছে ওই দিকে। আমি টানতেছি এই দিকে, এই যে এই দিক বরাবর, কণাগুলো টানতেছে ওই দিকে। না হলে তো এটা ছিঁড়ে যাইতো। তো এইটা হচ্ছে দেখো এই এই দড়ির মধ্যে যখন প্রত্যেকটা, এখানে তো অনেকগুলো কণা আছে, তো এই প্রত্যেকটা কণা একটা আরেকটাকে যে বলে টেনে ধরে থাকতে চাচ্ছে। আমি যেদিকে বল প্রয়োগ করতেছি তার অপোজিট দিকে তারা টেনে ধরে থাকতে চাচ্ছে একটা আরেকটাকে। এই বলটার নামই হচ্ছে টেনশন। যেহেতু এটা কণাগুলোর মধ্যে হয়, এই জন্য এটার নাম আমরা বল না বলে এটাকে স্পেশালি টেনশন হিসেবে বলা হয়। ঠিক আছে? তো আশা করি তোমরা টেনশন যে জিনিসটা সেটা বুঝতে পারছো। দেখো এটা তো একটা দড়ি, এটা হচ্ছে একটা দড়ি বা সুতা। তো সুতার তলে বিভিন্ন ধরনের, এখানে এই যে দড়িটার মধ্যে কি আছে, দড়িটার মধ্যে বিভিন্ন অনেকগুলো কণা আছে। তো ধরো দড়িটার মধ্যে যে কণাগুলো আছে, এই যে কণা, অনেকগুলো কণা একটা আর একটা গিয়ে একটা আর একটা গিয়ে, তো মানে একটা আর একটার সাথে এইভাবে লেগে আছে, তাই তো? এটা যেহেতু কঠিন পদার্থ, তো কণাগুলো তো অনেক কাছাকাছি থাকে। এবং প্রত্যেকটা কণার মধ্যে, ধরো আমি কণাগুলোকে যদি একটু বড় করে অ্যাড করি, এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে। এই প্রত্যেকটা কণা একটা আরেকটাকে, এরকম প্রত্যেকটা কণা একটা আরেকটার সাথে যুক্ত আছে, তাহলে একটা আরেকটাকে তার নিজের দিকে টেনে ধরে থাকতে চাচ্ছে। এ টানতেছে একে এইদিকে, আবার এ টানতেছে তাকে ওই দিকে, নিজেকে টেনে ধরে থাকতে চাচ্ছে। তো বাইরে থেকে যদি একজন এইদিকে, ধরো এই যে এই কণাটাকে এখানে আটকায় রাখলাম, এদিকে আটকায় রাখলাম, রেখে বাইরে থেকে এইদিকে একজন ধরো টানতেছে, তো এ আবার কি করবে? এই কণাটা আবার এর উপর টান বল এইদিকে প্রয়োগ করবে। আবার এই কণাটা আবার কি করবে? সে তাকে টেনে এইদিকে টেনে ধরে থাকতে চাবে, কারণ এদের মধ্যে তো আন্তঃনৈমিক আকর্ষণ বল আছে। তো এই কারণে মনে রাখবা যে তুমি প্রযুক্ত বল যেদিকে, তুমি বল যেদিকে প্রয়োগ করতেছো, কণাগুলো তার উল্টা দিকে তোমাকে টেনে ধরে থাকতে যাবে, এবং এই বলটার নামই হচ্ছে টেনশন। তো মনে রাখবা যে তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো, এই যে এটাকে বল প্রয়োগ করতেছি এই দিক বরাবর, এই যে এই দিক বরাবর, দুই দিকে, এই দিকে এবং এই দিকে, এই দুই দিকে বল প্রয়োগ করতেছি। তাহলে এটা টেনশন কোন দিকে? টেনশন হচ্ছে আমার হাত বল প্রয়োগ করতেছে এই দিকে, এই হাত দেখো, এই হাত এই দিকে, তাহলে টেনশন হচ্ছে এই যে এই দিকে, এই দিক বরাবর টেনশন, মানে সুতা এই দিকে টানতেছে। আবার আমার এই হাতের কথা যদি চিন্তা করি, এই হাত দেখো, আমার আমার এই হাতের কথা চিন্তা করি, এই হাতের কথা, এই হাত বল প্রয়োগ করতেছে, এই হাত বল প্রয়োগ করতেছে এই দিকে, এই দিকে, আর টেনশনটা আবার এই দিকে। তার মানে টেনশন হচ্ছে সুতার সবসময় এই ডিরেকশনে, মানে সুতার ভিতরের দিকে, এই যে সুতার দড়ির, সুতা বা দড়ির ভিতরের দিকে কাজ করে, এই দিক বরাবর। আর বাইরের দিকে আমি বল প্রয়োগ করলে টেনশন কাজ করতেছে এই দিকে, উল্টা দিকে। এটা জাস্ট মাথায় রাখবা, ঠিক আছে? তাহলেই তোমরা সবকিছু বুঝতে পারবা। এখান থেকে তোমরা যেটা মনে রাখবা সেটি হচ্ছে, এই যে টেনশন ফোর্স, যখন তুমি এই জিনিসটাকে টেনে দুই দিকে টানতেছো, তাহলে টেনশন কিন্তু এইদিকে অলরেডি কাজ করা শুরু করছে, টেনশন। এবং এইটার প্রত্যেকটা জায়গায় যদি এই দড়িটার যদি ভর শূন্য ধরা হয়, মানে প্রায় শূন্যের কাছাকাছি ধরা হয়, মাসলেস ভরহীন দড়ি যদি বা সুতা হইতো, তাহলে এইটার ক্ষেত্রে টেনশনটা প্রত্যেকটা জায়গায়, মানে এর টান বলটা প্রত্যেকটা জায়গায় সমান থাকবে। অর্থাৎ এটার টান বল এখানেও যায়, এখানেও তাই, এখানেও তাই, প্রত্যেকটা জায়গায়
মানে এরকম প্রত্যেকটা এখান থেকে প্রত্যেকটা জায়গায় টান বলটা একই থাকবে। এইটা মনে রাখতে হবে। তাহলে যদি সুতা এরকম দুইটা জিনিস ধরো, এইদিকে একটা জিনিস বাধা আছে, এইদিকে একটা বাধা আছে, তাহলে এর মাঝের যে এই দুইটা জিনিসের বাধার কারণে, এই দুইটা জিনিসের কারণে এই দুই দিক থেকে যখন বল প্রয়োগ করা হয় তখন এর মাঝের টেনশন বা টান বলটা সব সময় একই হবে। এবং ধরো যে এবার এখানে এখানে দুইটা, এখানে একটা জিনিস বাধা ছিল, এখানে একটা বাধা ছিল, এইটুকু টান বল এর মাঝে যে যতটুকু জায়গায় টান বল তুমি হিসাব করবা সব জায়গায় সেম পাবা। আবার তুমি ধরো এইখানে সে এই দিকের সাথে আরেকটা কোনো কিছু বস্তু বাধা আছে, তো এইটুকুর জন্য আলাদা একটা টান বল পাবা আবার। তার মানে দড়ি যদি একই হয় সমস্যা নাই, একই দড়িতেই যদি তুমি দুইটা আলাদা আলাদা বস্তু বাঁধো তাও সমস্যা নাই। টান বলটা দেখতে হবে যে দুইটা বস্তুর মাঝের টান বলটা সবসময় একই হবে, দুইটা বস্তুর মাঝের। এবং কখন হবে? যখন দড়িটা বা সুতাটা ভরহীন থাকবে বা মাসলেস। আমরা এই কপিকল এবং সংযুক্ত বস্তুর ত্বরণের যে ম্যাথগুলো করি, এইখানে সুতা বা দড়ির যে ভর এটাকে শূন্য ধরা হয়, প্রায় শূন্য, মাসলেস ধরা হয়। ঠিক আছে, তো আমরা এটাকে মাসলেস ধরেই হিসাবটা করব। আচ্ছা, এখানে প্রথমে দেখো এটা হচ্ছে কেস 1, মানে এই টাইপের কোশ্চেন তোমাদের আসে এবং এই টাইপের কোশ্চেনে তোমাদেরকে বলা হয় যে এই পি বস্তু, এখানে দেখো দুইটা বস্তু আছে পি এবং আরেকটা হচ্ছে কিউ। কিউটাকে হচ্ছে ঝুলাই দিছে আর পিটা হচ্ছে একটা তলের উপর রাখা আছে। তো তোমাদেরকে যখন বলে যে এই পি এই কিউ বস্তুর জন্য পি এর উপর প্রভাব কি, কিউ বস্তুর জন্য পি এর উপর প্রভাব কি পড়বে, তো দেখো এইখানে কিন্তু এরা কিন্তু যুক্ত বস্তু, একটা আরেকটার সাথে যুক্ত অবস্থায় আছে। তো পুরা জিনিসটাকে আমরা বলি একটা সিস্টেম। পুরা যুক্ত অবস্থায় পুরা জিনিসটাকে আমরা একটা সিস্টেম বলি। যেমন ধরো এই যে দেখো, আমি এখানে জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য একটা ছোট্ট জিনিস তৈরি করেছি, জাস্ট তালা দিয়ে তৈরি করেছি। এই যে এখানে দুটো তালা বাঁধা আছে, দেখো এই যে একটা আরেকটার সাথে বাঁধা অবস্থায় আছে, এই যে বাঁধা অবস্থায় আছে। তো পুরা সিস্টেমটা যে বাঁধছি যে আমি, এগুলো তো আলাদা হিসেবে এগুলো থাকবে না, এগুলো মনে করো নাই। আচ্ছা দেখো, এই যে এটা বাঁধা আছে, একটা আরেকটার সাথে বাঁধা আছে। তো এই যে এই পুরা জিনিসটাকে বাঁধা অবস্থায়, পুরা জিনিসটাকে বলা একটা সিস্টেম, পুরাটাকে একটা সিস্টেম বলি। তো আমি যদি এটাকে যত দূর টেনে নিয়ে আসবো এটাও তো তত দূরে আসবে। তার মানে পুরা সিস্টেমটার একটা ত্বরণই থাকবে শুধু। তো যদি বলে যে এখানে এই কিউ বস্তুর জন্য পি এর উপর প্রভাব কি, তার মানে পি বস্তুর জন্য এই কিউ বস্তুর জন্য পি বস্তুটা সামনের দিকে এগিয়ে যাবে। এবং কিভাবে এগিয়ে যাবে? দেখো এই বস্তুটা আসলে এইভাবে রাখা আছে, এই যে এটা তো একটা তল, এইভাবে মনে করে রাখা আছে, এই দিক থেকে এই দিকে এই বস্তুটা ঝুলানো আছে, এই যে এই অবস্থায়, এই যে এই অবস্থায় মনে করো এইরকম করা আছে। এইরকম দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এখানে দেখো এইরকম অবস্থায় আমি এটাকে ধরে রাখছি, না হলে পড়ে যাবে। এই যে এই অবস্থায় আছে, এই অবস্থায়। তো তুমি যখন এটাকে দেখো, তুমি যখন এটাকে আস্তে করে ছেড়ে দিবা তখন কিন্তু দেখো এই বস্তুটা আগাচ্ছে, এই বস্তুটা আবার নিচে নামতেছে। দেখো এই যে আবার দেখাচ্ছি আমি, এই যে এই বস্তুটা দেখো এইদিকে আগাবে আর ও হচ্ছে নিচে নামতেছে। তুমি এটাকে ছেড়ে দাও সাথে সাথে, আমি যদি এটাকে ছেড়ে দেই, দেখো আমি যদি এটাকে আবার দেখাই, দেখো তার মানে একটা নিচে নামতেছে, এই বস্তুটা নিচে নামতেছে আর এইটা সামনের দিকে আগাচ্ছে। এবং কেন আগাচ্ছে? আমি কিন্তু এটাকে ঠেলে নিয়ে যাচ্ছি না, আমি জাস্ট এখানে জাস্ট যদি ছেড়ে দেই, আমি এটাকে ছেড়ে দিলে কিন্তু পড়ে যাবে, এই জন্য আমি ছেড়ে দিচ্ছি না। জাস্ট আমি এটাকে যদি ছেড়ে দেই, সে অটোমেটিক কিন্তু কার জন্য এই জিনিসটা ওই দিকে যাচ্ছে, কার জন্য যাচ্ছে দেখো তো, এই যে বস্তুটা যে আছে এইটার একটা ওজন আছে, এই ওজনটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, এই দিকে একদম। এইটার কারণে আমি যদি দেখো এটাকে ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু সে কিন্তু ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখো এইভাবে চলে গেল, আমি না ধরলে কিন্তু পড়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো যে এই বিষয়টা আসলে কেমন। এই যে এই জিনিসটা এরকম আছে, জাস্ট এখানে আমার কাছে যেহেতু পুলি নেই এই জন্য আমি জাস্ট এইভাবেই তোমাদেরকে দেখাইলাম। আশা করি বুঝতে পারছো যে দেখো এইখানে এই জিনিসটা যতদূর নিচে নামবে এই জিনিসটাও কিন্তু ঠিক এইদিকে ততদূর আগায় যাচ্ছে। এবং এই তলটার কিন্তু যদি ঘর্ষণ বল থাকতো, এই তলটায় যে তলের উপর রাখছি, এই তলটা যদি ঘর্ষণ বল থাকে তাহলে কিন্তু এই জিনিসটাকে সে যাইতে বাধা দিবে। আবার ঘর্ষণ বল তাহলে এই দিকে কাজ করবে, মানে তাকে টেনে ধরে থাকতেছে এইদিকে, তাকে বাধা দিবে এই দিক থেকে যাইতে। তার মানে যদি ঘর্ষণ না থাকে তখন একরকম, যদি ঘর্ষণ থাকে তখন একরকম। তো এইখানে আমাদের দুই ধরনের কেস আসে, এই কেসটার মধ্যেই দুইটা জিনিস, একটা হচ্ছে ঘর্ষণ সহ আর একটা হচ্ছে ঘর্ষণ ছাড়া। তো
আমি দুইটাই দেখাবো তোমাদেরকে। তো এইখানে তো দুইটা বস্তু আছে, একটা পি আর একটা কিউ। তো পি বস্তুর তো একটা ভর আছে, আবার কিউ বস্তুর একটা ভর আছে। তো আমি এখানে ধরলাম যে পি বস্তুর যে ভর সেটা হচ্ছে এম পি, আর কিউ বস্তুর যে ভর সেটা হচ্ছে এম কিউ। তাহলে যারা এখানে এম কিউ দ্বারা বোঝাচ্ছে কিউ বস্তুর ভর, আর এম পি দ্বারা বোঝাচ্ছে পি বস্তুর ভর। আচ্ছা, এখন এই যে কিউটা, এম কিউটা, মানে এই বস্তুর তো একটা ওজন আছে, তাই না? এই বস্তুটাকে যেহেতু ঝুলায় দেওয়া আছে, তাহলে এর ওজন কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, এই দিকে। তাহলে এটার ওজন হচ্ছে নিচের দিকে। তার মানে এটার ওজন তাহলে কত হবে বলতো? এম কিউ ইন্টু জি। ওই যে ডব্লিউ সমান আমরা জানি এম জি, ভর ইন্টু ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। তার মানে দেখো তো, এইটার ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, তাহলে এটার ওজন পাবো। তাহলে এটার ওজন কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। এবং এই জিনিসটার ওজন কিন্তু দেখো, এটারও ওজন কিন্তু কাজ করতেছে নিচের দিকে, এমপিজি। কিন্তু এটা এই তলটা আবার তাকে উপরের দিকে এইদিকে ঠেলে ধরে আছে বিধায় ওজন, আর দেখো ওজন এবং এই তলের ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল একটা আরেকটাকে ক্যান্সেল করে দেওয়া আছে, যার ফলে এইখানে এই দিকের বল আমরা আর হিসাব করব না, এই দিকের বলের হিসাব শেষ। তো আমরা জাস্ট এখানে কোন বলটা হিসাব করব? আমরা হিসাব করব যে এই জিনিসটা এখন যাবে কোন দিকে? এই জিনিসটা যাবে হচ্ছে এই দিকে। তাহলে এই জিনিসটা যাবে এই দিকে, আবার এই জিনিসটা তাহলে নামবে কোন দিকে? নিচের দিকে, এই যে এই দিকে নামবে। তার মানে যে কে কোন দিকে যাচ্ছে এইটাই হচ্ছে ত্বরণের দিক। তাহলে এ পড়বে নিচের দিকে, ত্বরণের দিক নিচের দিকে। তাহলে এ যাবে ওই দিকে, তাহলে এর জন্য ত্বরণের দিক এই দিক। তো যেহেতু এখানে পুরো এক সিস্টেমের মধ্যে আছে, তো পুরো সিস্টেমটা তো একই ত্বরণ থাকবে, তাই না? সেই ত্বরণটা হচ্ছে এ। তার মানে এই বস্তুটা নিচের দিকে যাবে, তাহলে এর ত্বরণের দিক এই দিক। এই বস্তুটা ওই দিকে যাবে, এটার কারণে ও ত্বরণের দিক ওই দিক। বুঝতে পারছো? তোমাদেরকে আরেকবার দেখাই। দেখো, এটা তো সিস্টেমটা। তাহলে এই বস্তু, এই বস্তুটা, এই যে এই বস্তুটা, এই বস্তুটা যাবে, দেখো এই বস্তুটা তো পড়বে এই দিকে, আর এই বস্তুর সামনের দিকে আগাবে। তাহলে এই বস্তুটা নিচের দিকে যাচ্ছে, তাহলে এর ত্বরণের দিক নিচের দিক, এই বস্তুটা ত্বরণের দিক তাহলে ওই দিকে। ঠিক আছে? তো এইবার যদি ঘর্ষণ দেওয়া থাকে, ধরো এই তলের ঘর্ষণ আছে, এই তলের একটা ঘর্ষণ বল আছে। তো এই তলের ঘর্ষণ বল থাকা মানে কি? ঘর্ষণ বল তাকে আবার, ও তো যাবে এইদিকে, ঘর্ষণ বল তাকে আবার বাধা দিবে এইদিকে। তার মানে এটাকে যদি এফ কে দ্বারা প্রকাশ করি, তাহলে ঘর্ষণ বলটা তাকে এইদিকে বাধা দিচ্ছে। আচ্ছা, এইবার দেখো এই যে পুরা দড়িটা, এই দুইটা জিনিস যেহেতু এরকম করে বাধা ছিল, তো তোমাদেরকে একটু আগেই বলছি যে দড়ির টান বল, এইটা টান বলটা কোন দিকে কাজ করবে? এই যে ভিতরের দিকে না, এইদিকে না? তো এই এই জিনিসটাই যদি এখানে এরকম করে ঝুলে দিতাম, তাহলে এর টান বল হচ্ছে এইদিকে, আর এর টান বল এইদিকে। তাহলে দেখো তো, এই যে এই জিনিসটা টান বল এই দিক বরাবর, এই দিকে, এই যে এই দিক আমার আঙ্গুলের দিকে, আর এর টান বল হচ্ছে এই দিক। তাহলে এই দুটাকে যদি মাঝখানে একটু ইয়া করে দিতাম, তাহলে কেমন হইতো? ওই জিনিসটা এখানে ড্র করি। আচ্ছা, তাহলে এইটার টান বল, এইটার টান বল হচ্ছে এই দিক, এই যে উপরের দিক, আর এইটার টান বল হচ্ছে এই দিক। এই টান বলের দিক ভুল করা যাবে না, কিন্তু মনে রাখবা এটা সবসময় সুতার ভিতরের দিকে। ঠিক আছে? আর এইখানে টান বল যা হবে, যদি টি হয় তাহলে এইখানকার টান বলও টি হবে। কেন হবে? কারণ সুতাটা একই আছে মাঝখানে, দুইটা বস্তুর মাঝের, দুইটা বস্তুর মাঝের সুতার যে কোনো জায়গায়, দুইটা বস্তুর মাঝের এই সুতাটা যে কোনো জায়গায় টান বলটা একই হবে। এই জন্য আমরা দুইটাই টি ধরলাম। তো এইবার আমরা ক্যালকুলেশন করব, দুইটা আলাদা আলাদা বস্তুর জন্য হিসাবটা করব। 1 নাম্বার, তাহলে প্রথমে ধরো কিউ বস্তুর জন্য, কিউ বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, বলতো কিউ বস্তুর জন্য এখানে কয়টা বল কাজ করতেছে? একটা হচ্ছে তার ওজন, সেটা নিচের দিকে, আর একটা হচ্ছে টান বল উপরের দিকে, এই দুটো বল। তাহলে আমরা একটা নেট বল, কিউ বস্তুর জন্য নেট ফোর্স কি লিখতে পারি? এফ নেট কি লিখতে পারি? দেখো তো, নেট ফোর্স মানে কয়টা ফোর্স, কয়টা বল কাজ করতেছে? নিচের দিকে একটা, উপরের দিকে একটা। তাহলে যেহেতু এটা নিচের দিকে পড়তেছে, তার মানে এই দিকের বলটা বেশি, এখানে এই দিকের বলটা বেশি, এই জন্য আমরা এইটা মাইনাস এটা লিখবো। তাহলে এম কিউ জি, এটা সমান লিখতে পারি তাহলে এম কিউ জি মাইনাস এই যে উপরের দিকের বলটা হচ্ছে টি, এইটা লিখতে পারি। এটা 1 নাম্বার। আচ্ছা, এটা 1 নাম্বার আমরা পরে দেই। এই নেট বল কিন্তু বা নেট ফোর্স, নেট ফোর্স এটা কিন্তু আবার আরেকভাবে লিখতে পারি। কিভাবে? যেমন এই বস্তুর ত্বরণ, নেট ত্বরণ হচ্ছে এ এবং এটার ভর হচ্ছে এম কিউ। তাহলে আমরা এখানে এই যে নেট বলটা, এই নেট বলটা আমরা তাহলে এটার জন্য ভর আর ত্বরণ দিয়ে কি লিখতে পারি? দেখো তো, এটা ত্বরণ, নেট ত্বরণ হচ্ছে এ এবং এটার ভর হচ্ছে এম কিউ। তাহলে আমরা লিখতে পারি এম এ, এফ সমান আমরা জানি এফ সমান এম এ, এম এ। কিন্তু এম বলতে এখানে কিউ বস্তুর জন্য ভর,
আর এ মানে হচ্ছে নিট ত্বরণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম কিউ জি মাইনাস টি, এইটা 1 নম্বর। এবার আরেকটা বস্তু আছে, সেটা কি পি বস্তু। তাহলে পি বস্তুর ক্ষেত্রে, পি বস্তুর ক্ষেত্রে দেখো তো পি বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে। এইদিকে হচ্ছে টান বল, এইদিকে হচ্ছে ঘর্ষণ বল। তাহলে দুইটা বল এখানে আছে, একটা হচ্ছে টান বল আর একটা হচ্ছে ঘর্ষণ বল। তো দুইটা বলের জন্য আমরা হিসাব করব। তাহলে দেখো তো এইটার নেট ফোর্স কত হবে, বা নেট বল কত হবে। নেট, এফ নেট। বলের মাধ্যমে যদি লিখি তাহলে টান বল এই দিকেরটা বেশি হবে। কেন? কারণ বস্তুটা যে যাচ্ছে এইদিকে, এইদিকে যাচ্ছে মানে কি অবশ্যই এইটা বড়, আর এই দিকেরটা তাহলে অবশ্যই ঘর্ষণ বলটা ছোট হবে, তাই না? তার মানে এখান থেকে আমরা লিখতে পারি টি মাইনাস এফ কে, টি মাইনাস এফ কে, এইটা। তো এইখান থেকে আবার নেট বল কিন্তু আমরা আরেক ভাবেও লিখতে পারি। কিভাবে? এইটার ভর ইনটু এইটার ত্বরণ। তাহলে এইটার ভর হচ্ছে এমপি, এটার ত্বরণ হচ্ছে এ। তাহলে এটার ভর এমপি আর এটার ত্বরণ হচ্ছে এ ইকুয়াল টি মাইনাস এফ কে। এটা হচ্ছে 2 নাম্বার। এখন যদি আমরা এক এক আর 2, এবার যে কোনো ভাবে তুমি যদি এর মানটা বের করো, সেটা অপনয়ন, প্রতিস্থাপন আর গুণন যে কোনো পদ্ধতি কি করো করো, জাস্ট তোমাকে 1 আর 2 নং সমীকরণ থেকে এর মানটা বের করতে হবে। তো এর মানটা চলো দেখি কি করি। দুইটা সমীকরণ যোগ করে দেই, তাহলে টি গুলো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 1 যোগ 2 করি, 1 যোগ 2 করে পাই। দেখো তো 1 নম্বরটা কি ছিল? এম কিউ এ, এম কিউ এ প্লাস, সরি, এম কিউ এ ইকুয়াল এম কিউ জি মাইনাস পি। আবার নিচে ছিল এম পি এ ইকুয়াল টি মাইনাস এফ কে। এইবার দুইটা যদি যোগ করে দিই, এখানে মাইনাস টি প্লাস টি বাদ যাবে। তাহলে এইদিকে থাকে এম কিউ এ, এম কিউ এ প্লাস এম পি এ ইকুয়াল এদিকে থাকে এম কিউ জি, আর এখানে মাইনাস এফ কে। আমাদের টার্গেট হচ্ছে কি বের করা বলতো? ত্বরণ বের করা, এ বের করা। তাহলে এখান থেকে এ কমন নেই, এ কমন নিলে এম কিউ মাইনাস এমপি, সরি এম কিউ। আচ্ছা, এখান থেকে যদি আমরা এ কমন নেই, এ কমন নিলে তাহলে দাঁড়াচ্ছে কিউ বস্তুর ভর প্লাস পি বস্তুর ভর এমপি ইকুয়াল টু, তাহলে এখানে থাকতেছে এম কিউ জি মাইনাস এফ কে। সো এ সমান, এইটা গুণ আছে, এটা গেলে ভাগ হবে, এম কিউ জি মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম কিউ প্লাস এমপি। এইটা হচ্ছে আমরা ত্বরণ লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা ত্বরণ পাইলাম কত বলতো? এইটা পাইলাম। যদি কোনো প্রশ্নে যদি ঘর্ষণ বল না থাকে, তাহলে তোমরা কি করবা? এফ কে এর জায়গাটাতে 0 নিউটন বসাই দিবা, তাহলে আর কোনো সমস্যা হবে না এখানে। এজন্য এইভাবে যদি ঘর্ষণ বল দিয়ে করো, তাহলে তোমাদের দুইটা একসাথে হয়ে যাচ্ছে। ঘর্ষণ বল যদি দেওয়া না থাকে বা মিউ এর ভ্যালু দেওয়া না থাকে, বা ঘর্ষণ সহগ, ধরো এখানে এরকমও বলা থাকে যে এটার ঘর্ষণ সহগ মিউ এর মান হচ্ছে 0.4। মিউ এর মান যদি দেওয়া থাকে, তাহলে তুমি মিউ থেকে ঘর্ষণ বল বের করতে পারবা না। মিউ থাকা মানে অবশ্যই ঘর্ষণ বল বের করা যায়। তার এর কারণ কি? কারণ আমরা জানি মিউ মানে হচ্ছে ঘর্ষণ বল ডিভাইডেড বাই অবিলম্ব প্রতিক্রিয়া বল, আর অবিলম্ব প্রতিক্রিয়া বল মানে হচ্ছে এম জি, বস্তুর ভরের সমান। কার? এটার ভর। তাহলে এখান থেকে ঘর্ষণ বল বের করতে পারবা। তো যদি মিউ দেওয়া থাকে, তার মানে বুঝবা ঘর্ষণ বল আছে, আর ঘর্ষণ বল থাকলে এইভাবে করবা। ঠিক আছে? তো এটার যদিও শর্টকাট আছে, সেই শর্টকাটটাও আমি দেখাবো। কিন্তু তোমরা এইভাবে, মূলত এইভাবে করার ট্রাই করবা তোমরা সব সময়। তো এইবার দেখো এটা শর্টকাটটা আসলে কি। তো তোমাদেরকে আমি এবার এটা শর্টকাটটা দেখাবো কিভাবে করবা তোমরা। আমরা জানি বল সমান, আমরা জানি বল মানে হচ্ছে, বল মানে ভর ইনটু ত্বরণ। কিন্তু আমরা যখন নেট বল বের করব, নেট বল বা নেট ফোর্স বের করব, তখন হচ্ছে এখানকার যে ত্বরণটা সেটা কিন্তু নেট ত্বরণ। তো এই যে আমাদের টার্গেটই হচ্ছে ধরো নেট ত্বরণ বের করা, এ বের করা। তাহলে এ সমান, তাহলে আমরা কি লিখতে পারবো? এফ নেট বল ডিভাইডেড বাই ভর। ভর বলতে কোন ভর? টোটাল ভর সিস্টেমের।
তাহলে এইটা হচ্ছে সিস্টেমের ভর, পুরা সিস্টেমটার ভর। তো আমাদের নেট বলটা লাগবে। নেট বল মানে হচ্ছে এই পুরা সিস্টেমটার মধ্যে কয়টা বল কাজ করতেছে এটার মধ্যে নেট বলটা হিসেব করবো। তো তোমরা কি করবে, এই জিনিসটাকে এবার সহজে একটু মনে করো যে টেনে ধরে সোজা করলা এইরকম, এইটার মতো করে। এটা তো আছে এইরকম, এটা তো আছে মনে করো যে এটা তলের উপর এরকম করে বসানো আছে, আর এইটা হচ্ছে এটা তো মনে করো তলের উপর বসানো আছে, আর এইটা হচ্ছে এইভাবে আছে। তোমরা কি করবে, এই দুটাকে এইরকম করে সোজা করে আর ড্র করবা। সোজা করে ড্র করা মানে দেখো তো এর ওজন কোন দিকে, নিচের দিকে ছিল, তার মানে এর ওজনটা ওইদিকে এখন হইলো, এর ওজনটা এইদিকে, তার মানে এই জিনিসটাকে তুমি একটু টেনে সোজা করে দেখতে যেমন হয় ওই রকম করে ড্র করবা। তার মানে ওই রকম করে ড্র, জাস্ট এখানে যেভাবে তুমি ড্র করছো ওই জিনিসটাই টেনে সোজা করে ড্র করলে যেটা হয় ওইটা করবা। আর যেহেতু এটা শর্ট ট্রিক্স, তো তুমি কি করবা, এখানে বস্তুটা তো পি বস্তুটা তো আছে, এই যে পি বস্তু ড্র করলা, তাহলে পি বস্তুর তো ঘর্ষণ বল কাজ করতেছিল এইদিকে এফ কে, এই যে ঘর্ষণ বলের দিক। তারপর এটার জন্য হচ্ছে এইটার সাথে এই বস্তুটা বাধা আছে, এই যে এটাকে টেনে এইদিকে সোজা করলাম, তাহলে এটা বাধা আছে। তাহলে এটার দিক কোন দিকে ছিল বলতো, এইটা এই যে এম কিউ জিটা, তাহলে এইদিকে এম কিউ জি। তারপর হচ্ছে এটা টান বল, এটার টান ছিল এইদিকে আর এটার টান ছিল এইদিকে, এই তো এটাও টি, এটাও টি। তারপর হচ্ছে এটা ত্বরণ, দেখো সবার ত্বরণ কিন্তু এইদিকে, এরকম করে সোজা ড্র করলা। এইবার দেখো এই বরাবর এই যে পুরো সিস্টেমটাতে এই বল টান বল গুলা বাদ যাবে, কারণ দুটো বিপরীত দিকে। তাহলে থাকতেছে নেট বল। এইখান থেকে আমি যদি নেট বল বের করি সিস্টেমটা, নেট বল মানে দেখো তো একটা বল, অবশ্যই এই বলটা বেশি কারণ ওই দিকে সবাই যাচ্ছে, তাহলে এম কিউ জি, আর এই দিকে আর একটা বল আছে সেটা হচ্ছে এফ কে, তাহলে মাইনাস এফ কে, এইটা হচ্ছে নেট বল। তো এই জিনিসটা আমরা এখানে বসাই দেব, দেখো এম কিউ জি মাইনাস এফ কে ডিভাইডেড বাই মোট ভর, সিস্টেমের মোট ভর কত, এটার ভর হচ্ছে এম কিউ, এটার ভর হচ্ছে এম পি, সরি এটার ভর হচ্ছে এম কিউ আর এটার ভর ছিল এম পি। তার মানে পি বস্তুর ভর প্লাস কিউ বস্তুর ভর, এম পি প্লাস এম কিউ। দেখো এই জিনিসটাই এখানে আসছে, এই যে এটা মানেই হচ্ছে এ, এবং এই জিনিসটাই এখানে আমরা, এই জিনিসটাই এখানে আমরা পেয়ে গেছি এই যে এখানে। তো আশা করি তোমরা এইভাবে এইভাবে হচ্ছে তোমরা এই জিনিসগুলো বের করতে পারবা। তো এখন পরীক্ষা যদি ধরো তোমাদের পরীক্ষা তো আর এইভাবে তোমরা ইয়া করবা না, পরীক্ষা ধরো তোমাদের এখানে মান দেওয়া থাকবে, তাই না? তো এটার ভর ধরো দেওয়া আছে যে এইটার ভর হচ্ছে এইটার ভর হচ্ছে 5 কেজি, আর এইটার ভর দেওয়া আছে ধরো 10 কেজি, 10 কেজি ভরের বস্তু। এখন তুমি কি করবা, জাস্ট এইভাবে ধরো করলা, করার পর শেষে এসে মনে করো এই জায়গায় এই সূত্রটাতে ভরটা যদি বসায় দাও, এটার ভর ছিল এম কিউ মানে হচ্ছে এখানে এম কিউ মানে কত 10 কেজি, তাহলে 10 গুণ জি মানে 9.8 মাইনাস ঘর্ষণ বল। এখন এই ঘর্ষণ বলের বিষয়টা ধরো তোমাকে যদি মিউ দেওয়া থাকে, তাহলে মিউ দেওয়া থাকলে তোমাকে এফ কেটা বের করতে হবে। আমরা জানি মিউ সমান এফ কে ডিভাইডেড বাই আর। তো এইখান থেকে এফ কে সমান কি লেখা যায়, এফ কে সমান মিউ আর লেখা যায়। তাহলে মিউ ইন্টু আর মানে হচ্ছে এম জি, মিউ মানে ধরো 0.4, এই যে 0.4 ধরো দেওয়া আছে, কিন্তু ভর, এটার ভর কত 5 কেজি গুণ জি হচ্ছে 9.8। এই তো অলরেডি তুমি এফ কেও পেয়ে গেছো, তাই তো? তার মানে এফ কেটা পেয়ে গেছো কত, 0.4 ইন্টু 5, তোমরা গুণ করে একবারে বসাবা, ইন্টু 9.8 ডিভাইডেড বাই এই দুটার ভরের যোগফল। একটার ভর ছিল 5 কেজি আর একটার ভর ছিল 10 কেজি। এমপি এর ভর, পি বস্তুর ভর 5 কেজি যোগ কিউ বস্তুর ভর হচ্ছে 10 কেজি। এই তো এখন এখান থেকে যা হিসাব করবা এটাই হচ্ছে এটার নিট ত্বরণ। আর নিট ত্বরণ বের করতে পারলে কিন্তু তোমাদের টান বলও বের করতে পারবা। টান বল কিভাবে বের করবা, এই যে টিটা বের করতে হবে। তো ওই যে তোমাদের টান বল বের করার জন্য তোমাদের কিন্তু টান বল যখন বের করতে বলবে তখন কিন্তু তোমাকে সমীকরণ লাগবে। তো এই যে এই বস্তুর জন্য কি সমীকরণ করছিলাম বলো তো, একটু আগেই তো দেখাইছিলাম যে এইটা নেট বল মানে হচ্ছে এই বস্তুটা ধরো যে কোনো একটা সমীকরণে বসায় দিবে এর মানটা। এইটার জন্য জাস্ট চিন্তা করো, তাহলে এইটার জন্য কি ছিল বলতো, নেট বলটা এফ নেট, একটু আগে লিখছিলাম আমি এফ নেট মানে হচ্ছে এইটা এম কিউ জি মাইনাস টি টান বল, কারণ এইটা বড় এটা ছোট। আবার নেট বল মানে আবার ত্বরণ আর ভরের মাধ্যমে লিখতে পারে, মানে এম কিউ ইন্টু এ, এটা সমান এম কিউ জি মাইনাস টি। তো এইখান থেকে দেখো তো টিটা বের করতে পারবে না, টিটা তো দুইটার জন্যই সেম, এই টি মানে এইটা টান বল সুতা। টি বের করতে বললে তাহলে তোমার লাগতেছে কি, ভর লাগতেছে, অভিকর্ষ ত্বরণ লাগতেছে, আর এই যে নেট ত্বরণটা লাগতেছে। তো নেট ত্বরণটা আমি এখানেই পেয়ে গেলাম, তাহলে এখানে বসাই দিলে টিটা বের হয়ে যাবে।
এই টাইপেরই কোশ্চেন আসবে, এর বাইরে তো কিছু আসবে না। তো এই কেস ওয়ানে তাহলে তোমাদের যদি এরকম মান দেওয়া থাকে বা ডিরেক্ট যদি ঘর্ষণ বল দেওয়া থাকে তাহলে তো সমস্যা নেই, তখন তোমাকে মিউ দেওয়া থাকবে না। যদি ঘর্ষণ বল না থাকে তখন এফ কে এর জায়গাটাতে 0 ধরবা। আর যদি ঘর্ষণ বল দেওয়া থাকে তাহলে তো ডিরেক্ট ঘর্ষণ বল বসাবা। আর যদি ঘর্ষণ বল না থেকে মিউ দেওয়া থাকে তখন মিউ থেকে তোমাকে ঘর্ষণ বল আগে বের করতে হবে, তারপর বাকিগুলো একই নিয়মে ক্যালকুলেশন করবা। আশা করি বুঝতে পারছো তোমরা।